সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে দেখেছি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পাঁচপীর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা বিষয়ে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছ ছাত্রছাত্রীবৃন্দরা আমার শুভেচ্ছা নিও। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক কৃষি শিক্ষা বিষয়, এবং আমি তোমাদেরকে কৃষি শিক্ষা বিষয়ে আলোচনা করব। কৃষি শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি। এখানে যে পরিচ্ছেদ আছে, প্রথম পরিচ্ছেদটা নিয়ে তোমাদের উদ্দেশ্যে আমি আলোচনা করব। প্রথম পরিচ্ছেদের নাম হলো বাংলাদেশের কৃষির ক্ষেত্র। এখন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানকার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। 75% লোক গ্রামে বসবাস করে এবং 62% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এখানকার অর্থনীতি কৃষির উপর পরিচালিত হয় এবং 1917-18 সালে জিডিপিতে 3.47% এই কৃষি থেকে আয় আসে। যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এখানে অর্থনৈতিক বলয় এবং অন্যান্য কার্যক্রম কৃষির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে এর আর্থসামাজিক এবং অগ্রগতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষি উৎপাদন ভালো হলে জাতীয় অর্থনীতির উন্নতি, জাতীয় অর্থনীতিতে সাবলীল হয়। সেক্ষেত্রে আমাদের কৃষির উন্নয়ন করতে হবে। বাংলাদেশের কৃষি কেবল খাদ্য উৎপাদনই নয়, পুষ্টি সমস্যা, শিল্পায়ন, রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কৃষির সংজ্ঞা এখন আলোচনা করব। তাহলে কৃষি কি? কৃষি হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসল ও কৃষিজ পণ্যের উৎপাদন, প্রতিরক্ষা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং গুণগত উন্নয়নের জন্য বিজ্ঞানসম্মত জ্ঞানের ব্যবহারকে সাধারণত কৃষি বলা হয়। এখন কৃষি শিক্ষা কি? কৃষি উপাদান, প্রযুক্তি সহ সংশ্লিষ্ট বিষয়ের ও অন্যান্য তথ্যাবলী বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কৃষি শিক্ষা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কৃষির সংজ্ঞা জানলাম এবং কৃষি শিক্ষা সংজ্ঞা জানলাম। এখন কৃষির গুরুত্ব কি? যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষির গুরুত্ব সেজন্য আমাদের অপরিহার্য। কৃষির গুরুত্ব আমরা একটা এখানে ফ্লো চার্ট ব্যবহার করছি। প্রথমে হলো মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদা, প্রতিটা মানুষের জন্য মৌলিক চাহিদা আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, আসবাবপত্র, ঔষধ, জ্বালানি, শিক্ষা। কৃষি শিক্ষা, কৃষির গুরুত্ব, কৃষি শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ, এখানে কৃষির গুরুত্ব রয়েছে। তাছাড়া কর্মসংস্থান, জীবিকার মাধ্যম, কৃষি শ্রমিক, আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য দূরীকরণ করে এই কৃষির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মৌলিক চাহিদা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ জনগণ খাদ্যের জন্য কৃষির উপর নির্ভরশীল। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে কৃষির উন্নয়ন গুরুত্বপূর্ণ। তাছাড়া পুষ্টির চাহিদা মেটাতেও শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদির বিকল্প নেই। বস্ত্র, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মৌলিক চাহিদার দ্বিতীয়টি হচ্ছে বস্ত্র।
মানুষের লজ্জা নিবারণের জন্য প্রধান উপকরণ হলো বস্ত্র। বস্ত্র তৈরির কাঁচামাল পাট, তুলা, এটা কৃষি থেকে আসে। বাসস্থান, তৃতীয়টি হলো বাসস্থান। খাদ্য ও বস্ত্রের পরেরটি হলো বাসস্থান। ঘরবাড়ি, দালান কোঠা, দরজা জানালা, আসবাবপত্র এবং নানাবিধ বাসস্থান তৈরির প্রধান উপকরণ হলো কাঠ, বাঁশ, গোলপাতা, এগুলো সব কৃষির উপাদান। চিকিৎসাতে ঔষধ, রোগব্যাধি নিরাময়ে উদ্ভিদজাত ঔষধপত্রের গুরুত্ব অপরিসীম। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক সহ নানাবিধ ঔষধ, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কাঁচামালের উৎস হল কৃষি। জ্বালানি, বসতবাড়িতে রান্নার কাজে ইটের ভাটায়, হোটেল, বেকারি ইত্যাদিতে ব্যাপকভাবে বাঁশ, কাঠ, খড় ব্যবহৃত হয়। এগুলোর উৎস হল কৃষি। শিক্ষা, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, শিক্ষা মানুষের মৌলিক চাহিদা। শিক্ষার প্রধান উপকরণ হলো কাগজ। এই বিভিন্ন প্রকার কৃষিজাত দ্রব্য যেমন কাঠ, বাঁশ, আখের ছোবড়া ইত্যাদি থেকে এই কাগজ তৈরি করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা জানলাম যে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, আসবাবপত্র, ঔষধ, জ্বালানি এবং শিক্ষা এগুলো কৃষির অন্তর্ভুক্ত এবং এতে কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষি, শিল্প এবং বাণিজ্য সম্প্রসারণ। কৃষি শিল্পের কাঁচামালের প্রধান উৎস। কৃষিতে কাঁচামাল যখন পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ থাকে তখন শিল্পের প্রসার ঘটে এবং কৃষি শিল্পের সম্প্রসারণও ঘটে। বাণিজ্য যখন সম্প্রসারণ ঘটে, কাঁচামাল যখন পর্যাপ্ত পরিমাণে বাজারে পাওয়া যায় তখন বাণিজ্যের সম্প্রসারণ করে, বৈদেশিক মুদ্রা তখন আয় হয়, রাজস্ব আয় বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৈদেশিক মুদ্রা 11% আয় আসে এই জিডিপি থেকে। বৈদেশিক মুদ্রা যত আয় আসে তার মধ্যে 11% এই বৈদেশিক মুদ্রা অর্জন হয় কৃষি থেকে। এখন আমরা আলোচনা করব কর্মসংস্থান। কৃষিতে জীবিকার মাধ্যম হিসাবে 60% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। এখানে কৃষি শ্রমিক, অনেক লোক কৃষি শ্রমিক হিসাবে কাজ করে। আত্মকর্মসংস্থানও এই কৃষিতে ঘটে। এখানে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা গাভী পালন, গৃহপালিত পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ করে তারা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে। পাশাপাশি এই আত্মকর্মসংস্থানের সুযোগের কারণে বেকারত্ব দূরীকরণ হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ হয়। আত্মকর্মসংস্থান যখন বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান হলো তখন দেশের দারিদ্র্য দূরীকরণ হয়ে যায় এই কৃষি থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এতক্ষণ কৃষির গুরুত্ব জানলাম। আমরা আলোচনা করলাম মৌলিক চাহিদা, কৃষি, শিল্প, বাণিজ্যের সম্প্রসারণ, পাশাপাশি কর্মসংস্থান নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা এখন জানতে পারছো কৃষির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির গুরুত্ব কতটুকু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন প্রথম পরিচ্ছেদে বাংলাদেশের কৃষি ক্ষেত্র আসছে। এই কৃষির ক্ষেত্র কি? বাংলাদেশের কৃষি ক্ষেত্র আমরা একটা ফ্লো ডায়াগ্রামে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো, এটা হলো বাংলাদেশের কৃষি। এখানে প্রথম আছে মাঠ ফসল, গবাদি পশু, পোলট্রি, সামাজিক বনায়ন, মৎস্য এবং উদ্যান ফসল। এখন আমরা আলোচনা করব, আমরা যে এই কৃষির ক্ষেত্রসমূহ দেখছি সেটা হলো উদ্যান ফসল, উঁচু এবং মাঝারি জমিতে মাঠ ফসল, উদ্যান ফসল দুইটা চাষ করা যায়। কৃষিতে গবাদি পশু নিয়ে আলোচনা করা হয়, কৃষিতে পোলট্রি নিয়ে আলোচনা করা হয়, পশু পাখি নিয়ে।
এবং সামাজিক বনায়ন নিয়ে আলোচনা করা হয়, মৎস্য নিয়ে আলোচনা করা হয় এবং উদ্যান ফসল নিয়ে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা আলোচনা করব কিভাবে কোনটিকে মাঠ ফসল বলে, গবাদি পশু বলে, পোলট্রি, সামাজিক বনায়ন, মৎস্য এবং উদ্যান ফসল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মাঠ ফসল, মাঠ ফসল কাকে বলে সেটা আমরা জানব। কোন ফসলগুলিকে আমরা মাঠ ফসল বলবো? যেসব ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠে বেড়াহীন অবস্থায় সমষ্টিগতভাবে পরিচর্যার মাধ্যমে চাষ করা হয় সেগুলোকে সাধারণত মাঠ ফসল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গবাদি পশু কাকে বলে সেটা আমরা জানব। সাধারণত আয়, পুষ্টি, কর্মসংস্থানে যেসব প্রাণীর যত্ন সহকারে গৃহে লালন পালন করা হয় সেগুলোকে গৃহপালিত পশু বলা হয়। তারপরে পোলট্রি, যে সকল পাখি গৃহে মানুষের সরাসরি তত্ত্বাবধানে থেকে বংশবৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোকে পোলট্রি বলা হয়। উদাহরণ কবুতর, হাঁস, মুরগি। সামাজিক বনায়ন, সামাজিক বনায়ন বলতে গ্রামীণ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষ রোপণের সাথে সম্পর্কযুক্ত করানো এবং এই বৃক্ষ কর্মসূচি থেকে সমন্বিত সুযোগ সুবিধা গ্রহণ করাকে আমরা সাধারণত বুঝে থাকি। এখানে জনগণের প্রত্যক্ষ ভূমিকা থাকবে, সরাসরি অংশগ্রহণ থাকবে, পাশাপাশি তারা যে এখান থেকে উপকার ভোগ করবে, এটাই সামাজিক বনায়ন। যেমন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে যে বনায়নটা আমরা করে থাকি। মৎস্য, সাধারণত মৎস্য বলতে শীতল রক্ত বিশিষ্ট জলজ প্রাণী, জলজ মেরুদণ্ডী প্রাণীদেরকে আমরা বুঝে থাকি, যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং জোর বিজোর পাখনার সাহায্যে পানিতে চলাচল করে, সেগুলো মৎস্য বলি আমরা সাধারণত। উদ্যান, যেমন রুই, কাতলা, মৃগেল এবং অনেক ধরনের মাছ। উদ্যান ফসল সাধারণত বন্যামুক্ত সীমিত জমিতে, উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসব ফসলের প্রতিটি গাছকে বিশেষ যত্ন সহকারে চাষ করতে হয় সেগুলোকে উদ্যান ফসল বলা হয়। যেমন ফলমূল, শাকসবজি, এগুলো উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। ফুল, এগুলো উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এতক্ষণ জানলাম বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ। আমরা এখন মাঠ ফসল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এখন মাঠ ফসল কি সেটা আমরা জানছি, গবাদি পশু কি সেটা জানতে পারছি, পোলট্রি কি সেটা জানতে পারছি, সামাজিক বনায়ন, মৎস্য এবং উদ্যান এ সম্বন্ধে আমরা সম্যক জ্ঞান লাভ করতে পেরেছি। নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা মাঠ ফসলের বৈশিষ্ট্য পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মাঠ ফসলের আমরা বৈশিষ্ট্য পড়ব। কোনগুলোকে মাঠ ফসল বলা হয়, তার বৈশিষ্ট্য কী ধরনের হবে। প্রতিটি গাছ চারা পৃথকভাবে যত্নের প্রয়োজন সাধারণত মাঠ ফসলে হয় না। সাধারণত একসাথে চাষ করা হয়, বেড়ার প্রয়োজন হয় না। সমস্ত মাঠের ফসল একসাথে আমরা সংগ্রহ করে থাকি। মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধান, গম, ভুট্টা এসব ফসল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গবাদি পশু আলোচনা করব। গবাদি পশু আয়, পুষ্টি, কর্মসংস্থান যেসব প্রাণী যত্ন সহকারে লালন পালন করে সেটাই আমরা গবাদি পশু বলছি। এগুলোর গুরুত্ব কি? গুরুত্বটা হলো খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এর মাংস, দুধ, আমিষের চাহিদা মেটায়। কৃষিকাজে ব্যবহার করা হয়, জমি চাষে, ফসল মারাইয়ে, পাশাপাশি পরিবহন কাজে ব্যবহার করে গবাদি পশুকে। বৈদেশিক মুদ্রা গবাদি পশুর অবদান আছে। চামড়া, মাংস, দুধ, পশম
দাঁত, চুল, চর্বি রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। পোলট্রি খাদ্য পুষ্টিতে ভূমিকা পালন করে, এটা আমিষের চাহিদা মেটায়, আয় বৃদ্ধিতে সহায়তা করে, বেকারত্ব দূরীকরণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পোলট্রি উপজাত দ্রব্যের ব্যবহার করা হয়। তোমরা অনেকে জেনে থাকবা, হাঁসের পশম রপ্তানি করে অভিজাত হোটেলে বিভিন্ন ধরনের কম্বল এবং চাদর ব্যবহার করা হয়। পাশাপাশি এই পোলট্রির কিছু আমরা শৌখিন হিসাবে সৌন্দর্য বর্ধন বা চিত্ত বিনোদনে আমরা বাসায় লালন পালন করে থাকি। এই পোলট্রি পরিবেশের উন্নয়ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অনেক বজ্র পদার্থ খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে। পোলট্রির বজ্র পদার্থ মলমূত্র মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা সামাজিক বনায়নের গুরুত্ব আলোচনা করব। যেহেতু আমরা জানছি সামাজিক বনায়ন একটা জনগণের, গ্রামীণ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে এবং সরাসরি তারা এখান থেকে উপকৃত হয়, তারা সেই সুবিধাটা ভোগ করতে পারে। এজন্য এই গুরুত্ব গ্রামীণ জনগণের কাছে খুবই বেশি। গ্রামীণ জনগণ বনায়নে সম্পৃক্তকরণ করা হয়। গ্রামীণ জনগণের কাঠ, জ্বালানি, খাদ্য এবং পশুখাদ্যের চাহিদা পূরণ করে। বনজ সম্পদ বাড়ানো যায়। সড়ক, গ্রামীণ জনপথ, রেলপথ, বাঁধের ধারে বৃক্ষায়ন করে জ্বালানি কাঠ সরবরাহ করে। ফল ফলাদির চাষাবাদ করা যায়, ফল ফলাদি বৃক্ষায়ন করা হয়। পাশাপাশি খাদ্যের চাহিদা মেটানো হয় ফলবাদী বৃক্ষরোপণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা সামাজিক বনায়নের গুরুত্ব জানলাম। পরিবেশের ভারসাম্য সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভূমিক্ষয় রোধ করে। পাশাপাশি কৃষিজ উৎপাদন বৃদ্ধি করে এবং সামাজিক বনায়নের মাধ্যমে ফল ও শাকসবজি চাষ করে দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানো যেতে পারে এবং বাড়তি আয় বাড়ানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সামাজিক বনায়নের গুরুত্বটা আমরা জানলাম। এখন আমরা মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করব। মৎস্য সম্পদ আমিষের চাহিদা সিংহভাগ মৎস্য থেকে আমরা পেয়ে থাকি বাঙালিরা। কথায় বলে মাছে ভাতে আমরা বাঙালি। এই মৎস্য সাধারণত আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা দৈহিক বৈশিষ্ট্য বাসস্থানের উপর ভিত্তি করে তিনটা শ্রেণী ভাগ করতে পারি। একটা অন্তঃকঙ্কাল আইসের উপর ভিত্তি করে, বাসস্থানের উপর ভিত্তি করে। অন্তঃকঙ্কালের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে, একটা তরুণাস্থিযুক্ত ও অস্থিযুক্ত। তরুণাস্থিযুক্ত মাছের মধ্যে হতে রূপচাঁদা, করাত। অস্থিযুক্ত মাছ হল রুই, কাতলা। আইসযুক্ত মাছের মধ্যে হচ্ছে রুই, কাতলা, আর আইসবিন হচ্ছে মাগুর, শিং। পাশাপাশি বাসস্থানের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। স্বাদু পানির রুই, কাতলা, আদালোনা, ভেটকি, পোয়া, ছড়ি, লইটা এবং লোনা পানির ইলিশ, রূপচাঁদা এবং সুরমা। যেহেতু মৎস্য সম্পদ আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ, আমিষের চাহিদা মেটায় এবং এখানে বেকারত্ব দূরীকরণ করে এবং জাতীয় আয়তে অনেক ভূমিকা পালন করে। আমরা জানি চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়, এটা মৎস্য সম্পদের অন্তর্ভুক্ত। এখন আমরা আলোচনা করব উদ্যান ফসল। উদ্যান ফসল সাধারণত আমরা বলছি যে উঁচু নিচু, বন্যামুক্ত, সীমিত জমি, উঁচু এবং মাঝারি উঁচু জমিতে সাধারণত উদ্যান ফসল চাষ করা হয়। এখানে প্রতিটা ফসলের, প্রতিটা গাছের এককভাবে যত্ন নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবং একই সময়ে সব ফসল এখানে সংগ্রহ করা হয় না। এখন আমরা উদ্যান ফসলের শ্রেণীবিভাগ করব। ফুল জাতীয়
এই উদ্যান ফসলে ফুল জাতীয় গাছ আছে, কিছু মৌসুমি হয়, কিছু সারা বছর হয়। মৌসুমির মধ্যে জুই বেলি, ফুল জাতীয় জুই বেলি, চন্দ্রমল্লিকা। ফল জাতীয় উদ্যান ফসল হলো আম, কাঁঠাল, লিচু, জাম। সবজি জাতীয় ফসলের মধ্যে আমরা ফুল যদি বলি তাহলে ফুলকপি। পাতা জাতীয় পুঁই শাক, লাল শাক। মূল জাতীয় গাজর, মূলা। ফল জাতীয় হলো কাঁচা পেঁপে, টমেটো, বেগুন, লাউ, শসা, পটল। কন্দ, গোল আলু, মুখী কচু, মানকচু। কাণ্ড, ডাটা শাক। কাণ্ড জাতীয় হলো ডাটা, এবং বীজ জাতীয় হলো কাঁঠালের বীজ, সিম বীজ এবং মটরশুঁটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতক্ষণ যে আলোচনা করলাম কি কি শিখতে পারলাম? জানলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির কি অবদান, কৃষি কি ভূমিকা পালন করে। কৃষির সংজ্ঞা জানলাম, কৃষির শিক্ষার সংজ্ঞা জানলাম, কৃষির গুরুত্ব জানলাম, কৃষির ক্ষেত্রসমূহ আলোচনা করলাম। প্রিয় শিক্ষিত বোনেরা, নিশ্চয়ই তোমরা এখান থেকে কৃষির ক্ষেত্রসমূহ আলোচনা করতে পারবা, কৃষির ক্ষেত্রসমূহের তুলনা করতে পারবা, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আজকে এই পাঠদান থেকে নিশ্চয়ই তোমরা উপকৃত হয়েছো। বাসায় এগুলো পড়বা এবং বিভিন্ন বই থেকে আরও তোমরা জ্ঞান আহরণ করতে পারো। খোদা হাফেজ।